ছাত্রছাত্রীরা সমগ্র বিশ্ব জুড়ে যে লকডাউন পরিস্থিতি চলছে তার কারণে আমাদের দেশেও বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। তো ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে উদয়পুরের অনেক সংস্থার পক্ষ থেকে যে তোমাদের পঠন পাঠনের জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেটা ভিডিওর মাধ্যমে, তো তারই অঙ্গ হিসাবে আমি তোমাদের আজকে নবম শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টার যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব এবং এই বিপ্লবের কারণ সম্পর্কে আমি আলোচনা করছি। আশা করছি যে তোমরা এতে উপকৃত হবে। তো আমরা প্রথমেই শুরু করছি ফরাসি বিপ্লব। তো বিপ্লব শব্দর সঙ্গে তোমরা অনেকেই আগে থেকেই পরিচিত আছো, যার অর্থ হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ বিশেষ পরিবর্তন। সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক জগতে হতে পারে। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এখানে বিশেষত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বাংলা মাধ্যমের বেশি, তাদের উদ্দেশ্যে। পাশাপাশি যারা ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরাও যাতে উপকৃত হও তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। তো আমাদের ফার্স্ট টপিক ফ্রেঞ্চ রেভলিউশন। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব যে ফরাসি বিপ্লবের কারণ, দ্য কজেস অব দ্য রেভলিউশন। তো ফরাসি দেশ রাজতান্ত্রিক শাসনের অধীনে ছিল। বিপ্লবের প্রাক মুহূর্তে, জাস্ট প্রায়র টু দ্য রেভলিউশন, লুই 16 ফরাসি দেশের রাজা ছিলেন। তার শাসনকালে 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। এই বিপ্লবের বা এই পরিবর্তনের প্রধান যে কারণ, আমরা সেই কারণগুলি নিয়ে প্রথমত আলোচনা করছি। তো কারণ অনেক কারণই ছিল, আমরা প্রধান প্রধান কারণগুলি নিয়ে আমরা ডিসকাস করব। তো কারণগুলি মুখ্যত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণ রয়েছে। এছাড়া রয়েছে দার্শনিকদের ভূমিকা। প্রত্যেকটা দেশেই লেখক, সাহিত্যিক, দার্শনিকদের বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো তাদের অবদানের কথাও আমরা আলোচনা করব। প্রথমত আমরা আলোকপাত করছি রাজনৈতিক কারণ। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, মনার্কিয়াল সিস্টেম যেটা, সেখানে মূলত এটা একটা ডিক্টেটরশিপ, স্বৈরাচারী শাসন ব্যবস্থা। সেখানে রাজা তৎকালীন সময়ে ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, অর্থাৎ ডিভাইন রাইট থিওরিতে তিনি বিশ্বাস করতেন। অর্থাৎ রাজা ঈশ্বরের প্রতিনিধি, তিনি যা করছেন ঈশ্বরের ইচ্ছায় তিনি সেটা করছেন, এই মতবাদে বিশ্বাসী ছিলেন। সেকেন্ড কজ যেটা, যে এখানে জনগণের প্রশাসনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না, মত প্রকাশের অধিকার সংকুচিত ছিল। প্রশাসন পরিচালনার ক্ষেত্রে রাজাই সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি যা ভালো মনে করতেন তাই করতেন। জনপ্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ হাউস যেটা, পার্লামেন্টারি সিস্টেম সেখানেও ছিল। কিন্তু 1614 সালের পর থেকে প্রতিনিধি সভা, জনগণের প্রতিনিধি সভার কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। অর্থাৎ রাজা চরম স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করেছিলেন, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণরূপেই অগ্রাহ্য করা হতো। এছাড়া শাসন ব্যবস্থায় কর্মচারীরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিপরায়ণ। তো এই ধরনের যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের অংশগ্রহণের, কথা বলার অধিকার নেই, যেখানে প্রশাসন দুর্নীতিগ্রস্ত, বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, তাছাড়া সমাজের সুবিধাভোগী শ্রেণী যারা যাজক এবং অভিজাত সম্প্রদায়, এটা আমরা সামাজিক কারণে ডিসকাস করব, যে এরা দেশের আইন কানুন তাদের পক্ষে পরিচালনা করার জন্য রাজাকে নানাভাবে প্রভাবিত করত। এই যে রাজনৈতিক দুর্বলতা, রাজার যে অ্যাবিলিটির উপর দেশের শাসন ব্যবস্থা নির্ভর করছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা রাজতন্ত্রে দেখছি যে যেহেতু এটা বংশানুক্রমিক রাজতন্ত্র, সেখানে যে সক্ষম রাজার উপস্থিতি আমরা কমই দেখতে পাই। স্বাভাবিক কারণে যে এখানে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে রাজার প্রশাসন পরিচালনার উৎকর্ষতার অভাবে জনগণকে ভুগতে হচ্ছে
সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে, যার কারণে জনগণ এই শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য অধীর আগ্রহী ছিল। এটা ছিল ফরাসি বিপ্লবের প্রধান রাজনৈতিক কারণ। আমরা দ্বিতীয় কারণে আমরা এখন চলে যাচ্ছি, যেটা সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের অনেক কারণ ছিল, সামাজিক কারণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তার কারণ সমাজ ব্যবস্থা ফরাসি দেশে বিপ্লবের পূর্বে রাজতান্ত্রিক ব্যবস্থায় ফরাসি সমাজ ব্যবস্থা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণী যাজক সম্প্রদায়, সেকেন্ড স্টেট বা দ্বিতীয় শ্রেণী অভিজাত সম্প্রদায় বা জমিদাররা যারা ছিল, আর তৃতীয় শ্রেণীতে কৃষক, শ্রমিক এবং কর্মচারীরা ছিল, যারা শিক্ষা দীক্ষা এবং আর্থিক দিক থেকে অনেক বেশি সামর্থ্য হওয়ার পরেও বংশ, কৌলিন্য এবং মর্যাদার অভাবে তারা সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেনি। এই 3 শ্রেণীর মানুষকে ফরাসি সমাজে আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্রিভিলেজ ক্লাস, অধিকারভোগী শ্রেণী, আর একটা হচ্ছে আনপ্রিভিলেজ ক্লাসেস, এটা হচ্ছে অধিকারহীন শ্রেণী। যারা অধিকারভুক্ত শ্রেণী প্রিভিলেজ ক্লাসের পিপল ছিল, এরা হলো যাজক এবং অভিজাত সম্প্রদায়ের মানুষ। এরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত, সামাজিক মর্যাদার অধিকারী ছিল, রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিল, রাজনৈতিক অধিকারও এরা ভোগ করত, কিন্তু এরা রাষ্ট্রের কোনো দায়িত্ব কর্তব্য পালন করত না, এরা রাষ্ট্রকে কর দিতে হতো না। অন্যদিকে ফরাসি সমাজ ব্যবস্থা তৃতীয় শ্রেণী থার্ড স্টেটের যে জনগণ ছিল, এরা সমাজের অধিকারহীন শ্রেণী হিসাবে চিহ্নিত ছিল। এরা রাষ্ট্রের সমস্ত দায় দায়িত্ব পালন করতে হতো। রাষ্ট্রীয় করের সিংহভাগ 90% এরা রাষ্ট্রকে কর প্রদান করতে হতো। ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সেস, যেটা প্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর। অপ্রত্যক্ষ করের মধ্যে বিশেষত যারা টাইট নামে যে গির্জাকে কর দিত, এছাড়া সামন্তদের কর দিতে হতো। আর প্রত্যক্ষ কর টেইলি, যেটা রাষ্ট্রকে দিতে হতো, এছাড়া লবণ, তামাক এবং অন্যান্য সামগ্রীর উপর প্রচুর কর তাদেরকে দিতে হতো। করের বোঝা তৃতীয় শ্রেণীর দরিদ্র মানুষকে বহন করতে হতো। রাষ্ট্রের সমস্ত কর্তব্য এদের করতে হতো, কিন্তু রাষ্ট্রে এবং সমাজে এদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, এদের কোনো অধিকার ছিল না। স্বাভাবিক কারণে এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য ফরাসি জনগণ অধীর আগ্রহে ছিল। এটা ফরাসি বিপ্লবের একটি মোস্ট ইম্পর্টেন্ট কজ, অন্যতম কারণ। এছাড়া রয়েছে সমস্ত পরিবর্তন, বিপ্লব রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে যে অর্থনৈতিক কারণ একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ যে সমাজ ব্যবস্থায় মানুষ খেতে পড়তে পারে না, সেই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষ সচেষ্ট যুগযুগেই হয়। ফরাসি দেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কারণ রাষ্ট্র 1740 থেকে মোটামুটি 89 পর্যন্ত 1789 পর্যন্ত 3টি বৃহত্তর যুদ্ধে জড়িত হয়ে পড়েছিল। অস্ট্রিয়ার সাকসেশন ওয়ার, উত্তরাধিকার যুদ্ধ, ফরাসি বুর্বু বংশজাত শাসককে সেখানে ক্ষমতায় বসানোর জন্য ফরাসি সম্রাট সেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যার জন্য প্রচুর অর্থ ব্যয়িত হয়েছিল। এছাড়া রয়েছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 63 সাল। সমগ্র পৃথিবীতে সাম্রাজ্য প্রতিষ্ঠার যে প্রতিযোগিতা ইংল্যান্ডের সঙ্গে ফরাসি দেশের চলছিল, সেই কারণে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রচুর অর্থ ব্যয় করার পর প্রচুর সেনাবাহিনীর জীবনের বিনিময়েও এই যুদ্ধ কিন্তু ফরাসিরা পরাজিত হয়েছিল। এটা মেজর এফেক্ট হয়েছিল ফরাসি অর্থনীতির উপর, বড় ধরনের আঘাত ছিল। এছাড়া এই পরাজয়ের গ্লানি দূর করার জন্য ফরাসিরা অন্য আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেটা ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776 থেকে 83 সাল পর্যন্ত যেটা চলেছিল। সেই যুদ্ধে আমেরিকাবাসীকে ফরাসি রাজারা আর্থিকভাবে সামরিক দিক থেকে সাহায্য করেছিল। যদিও রাজার সাহায্য করার মতো অ্যাবিলিটি ছিল না, ক্ষমতা ছিল না। সুদে 10% সুদে ধনীদের কাছ থেকে টাকা নিয়ে আমেরিকাবাসীদের ইংল্যান্ডের বিরুদ্ধে সাহায্য করতে গিয়ে দেশ ঋণের জালে জড়িয়ে পড়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো উপায়ন্ত না পেয়ে 1789 সালে
মে মাসে 175 বছর পর রাজার প্রতিনিধি সভা স্টেট জেনারেলের যে সেশন আহ্বান করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিপ্লবের সূচনা হয়েছিল। কাজে অর্থনৈতিক কারণ একটি গুরুত্বপূর্ণ কারণ ফরাসি বিপ্লবের। আমরা এখন চতুর্থ কারণ নিয়ে আলোচনা করব, যেটা আমরা সমস্ত দেশের ইতিহাসে আমরা লক্ষ্য করি। ইভেন আমাদের স্বাধীনতা সংগ্রামও আমাদের সাহিত্যিকরা, আমাদের লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফরাসি দেশের ক্ষেত্র, ফরাসি দার্শনিকরা ফরাসি বিপ্লবের যে ক্ষেত্র, যে গ্রাউন্ড অব দ্য রেগুলেশন প্রিপেয়ার্ড বাই দ্য ফিলোসফার্স অব দ্য ফ্রান্স। ফরাসি দেশের দার্শনিকরা জনগণকে মানসিকভাবে শক্তি সাহস জুগিয়েছিল রাজতন্ত্রের অন্যায়, অবিচার এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে রাজার বিরুদ্ধে বিদ্রোহে সামিল হওয়ার জন্য। কারণ সমগ্র বিশ্বে তখন রাজতন্ত্র চলছিল, রাজার বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস মানুষের ছিল না এবং তার পরিণতিও ছিল ভয়ঙ্কর। এরকম অবস্থায় জনগণকে বিপ্লবে সামিল করার জন্য যে বিভিন্ন লেখা, পুস্তক, গান, কবিতার মাধ্যমে দার্শনিকরা তাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা উল্লেখযোগ্য দার্শনিকদের কথা আমরা এখানে আলোচনা করছি। ফরাসি দার্শনিকদের মধ্যে প্রথমে আমরা জন লকের কথা বলবো। জন লক তার ট্রু ট্রিটিস অব দ্য গভর্নমেন্ট গ্রন্থে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এবং স্বৈরাচারী ক্ষমতা যেটা ভোগ করেন সেটা ভ্রান্ত বলে তিনি ব্যাখ্যা করেছিলেন এবং প্রমাণ করে চেষ্টা করেছিলেন। এবং জনগণ তার এই গ্রন্থের মাধ্যমে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফার হু প্লেড দ্য ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, রুশু ফরাসি দার্শনিক তার সামাজিক চুক্তি মতবাদে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি দেখিয়েছেন যে রাষ্ট্রের সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনায় মূল শক্তির অধিকারী হচ্ছে জনগণ। জনগণের ইচ্ছায় সরকার গঠিত হবে, জনগণের ইচ্ছায় সরকার পরিবর্তিত হবে। জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রুশু সেই কথা তুলে ধরেছেন। রাজা নন, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এছাড়া মন্তেস্কু অন্যতম দার্শনিক ফরাসি বিপ্লবের। মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থ, দ্য স্পিরিট অব দ্য লস অ্যান্ড পার্সিয়ান লেটার্স। মোস্ট ইম্পর্টেন্ট দ্য স্পিরিট অব দ্য লস গ্রন্থে যেখানে মন্তেস্কু ক্ষমতা বিভাজন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছেন। অর্থাৎ তৎকালীন সময় ফরাসি রাজারা দেশ পরিচালনা করতেন, দেশের আইন রচনা করতেন, আবার সর্বোচ্চ বিচারকও ছিলেন। কোন একজন ব্যক্তির হাতে যদি দেশ পরিচালনা, আইন রচনা এবং বিচারকের দায়িত্ব থাকে, তাহলে সেইখানে স্বৈরতন্ত্র প্রবর্তিত হবে। কারণ যিনি শাসক তার বিচার কে করবেন? এই ক্ষমতা বিভাজনের কথা তিনি বলেছেন। অর্থাৎ এক ব্যক্তি দ্বারা রাষ্ট্র পরিচালনা, রাজতান্ত্রিক যে ব্যবস্থা, যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা, তার পরিবর্তনের জন্য তিনি তার লেখায় জনগণের কাছে আন্দোলন করার জন্য আহ্বান করেছিলেন। স্বাভাবিক কারণে এটা ফরাসি জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। এছাড়া ফরাসি দেশের যে অর্থনৈতিক অবস্থা, দুরবস্থা ছিল, তার জন্য দায়ী ছিল ফরাসি রাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ রাজতন্ত্র। বিশ্ব অর্থকোষ প্রণেতা অর্থাৎ এনসাইক্লোপিডিয়া যারা ছিলেন, তারা তাদের লেখার মাধ্যমে আর্থিক দুরবস্থা এবং সামাজিক আর্থিক বৈষম্যের জন্য ফরাসি রাষ্ট্র দায়ী ছিল। এই কথা খুব সুন্দরভাবে তাদের পুস্তকের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিল, যার কারণে সমসাময়িক বিশ্বে ফরাসি দেশে প্রথম বিপ্লব সংগঠিত হয়েছিল। আমি এখানে 4টি কারণ ডিসকাস করেছি, যেগুলি গুরুত্বপূর্ণ কারণ। আরো কারণ রয়েছে যেখানে রাজার যোগ্যতা বা ফরাসি পূর্ববংশের দায়িত্বের কথাও রয়েছে। কারণ সেখানে যখন দেশের মানুষ আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে, তখন রাজাদের জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবনযাত্রাও জনগণকে রাজতন্ত্রের বিরুদ্ধে যেতে প্ররোচিত করেছিল। তো স্বাভাবিক কারণে এই কারণগুলিকে সামনে রেখে জনগণ এই সমস্যাগুলির থেকে মুক্তির জন্য, ওভারকাম করার জন্য 1789 সালে যখন প্রতিনিধি সভা আহ্বান করেছিল, তখনই তৃতীয় শ্রেণীর মানুষ রাজার নির্দেশকে অমান্য করে নতুন সংবিধান রচনার যে শপথ নিয়েছিল টেনিস কোর্টে, সেখান থেকে আমরা বলবো বিপ্লবের সূচনা হয়ে গিয়েছিল। কারণ রাজাকে প্রথম এরা ডিনাই করেছিল এবং 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ বাস্তিল দুর্গ অধিকার করে ধ্বংসের মধ্যে দিয়ে এই বিপ্লবের
সূচনা করেছিল। আজকে আমরা ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করলাম। তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারটা পড়বে খুব ভালোভাবে, তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে এবং তোমরা বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তো যদি কোনো অসুবিধা হয় তোমাদের, তোমরা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমার সাথে যেখানে অসুবিধা হবে আমাকে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারবে। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারবে। অসুবিধা হলে তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। আমি তপন মজুমদার, আমি ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে উদয়পুরে চাকরি করছি, সরকারি শিক্ষক। তোমরা সকলকে আমি ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য এবং ঘরে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।